জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি শারমিন পুতুল। দেশ পুনর্গঠনের সহযোগিতা এবং অবদানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে NRB কানেক্ট ডে এম্পাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিজ শীর্ষক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান। এ সময় বাংলাদেশের জন্য প্রবাসীর একটি অবিচ্ছেদ্য অংশ বলে অভিহিত করেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে জুলাই পরবর্তী গত 15 মাসে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরেন বিডার নির্বাহী চেয়ারম্যান, যেখানে রেমিটেন্স 21%-এরও বেশি প্রবৃদ্ধিতে অবদান রাখায় বাংলাদেশি প্রবাসীদের প্রশংসা করেন বিডার নির্বাহী চেয়ারম্যান। এদিকে বিমানবন্দর রাজনীতিকদের ওপর আওয়ামী লীগের হামলার ঘটনায় ওয়াশিংটনে থাকা বাংলাদেশ দূতাবাস কিংবা নিউ ইয়র্ক কনসুলেটের কারো ব্যর্থতা থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এটি ছিল বিষয়টা নিয়ে আমরা আলাপ আলোচনা করছিলাম। নিউ ইয়র্ক আসা, জাতিসংঘে আসার ব্যাপারেও একটা পরিকল্পনা ছিল, যেটা একটা বড় বিষয় ছিল। বুক ফুলিয়ে বলি আমাদের অর্থনীতি মজবুত হয়েছে, সেটার একমাত্র কারণ হলো রেমিটেন্স। তাহলে আপনাদের আমাদের এই দূরত্ব নাই। আসলে গণঅভ্যুত্থানের সময় আমরা যে দেশটাকে পেয়েছি, সেখানে ইকোনমি একটা খুবই ডিফিকাল্ট সময় দিয়ে যাচ্ছিল। অনেক কিছুতে অনেক ধরনের সমস্যা আমরা আইডেন্টিফাই করেছিলাম। তা আমরা যদি অন্যান্য দেশ যারা গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে গেছে তাদেরকে দেখি, এবং তারা সেই গণঅভ্যুত্থানের পরে ইনফ্লেশন বা জিডিপি গ্রোথ এইসব জায়গায় তারা যে ধরনের চ্যালেঞ্জ ফেস করেছেন, সেই তুলনায় বাংলাদেশ রিলেটিভলি গত এক বছরে অনেক কম চ্যালেঞ্জ ফেস করেছে। সো দ্য ইকোনমি ইজ স্লোলি টার্নিং ইটস কর্নার। আমাদের যে চ্যালেঞ্জগুলো ছিল সেগুলোকে আমরা এখন পর্যন্ত মনে হচ্ছে আমরা মোটামুটি ওয়েদার করতে পেরেছি, নেভিগেট করতে পেরেছি। জাতিসংঘের অধিবেশনের মতোই নিউ ইয়র্কে NRB কানেক্ট ডে অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার পাশে ছিলেন সফরসঙ্গী বিএনপি, জামায়াত ও এনসিপি নেতারা। তারা বাংলাদেশ প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকার উপরে জোর দিয়েছেন। বিগত দিন আমাদের ধ্বংসস্তূপে পরিণত করেছিল। আজকে যে স্ট্রাকচারাল চেঞ্জ, পলিটিক্যাল স্ট্রাকচারাল চেঞ্জ জন্য যে কমিশন করা হয়েছে, সংস্কার কমিশন করা হয়েছে, আমরা কমিটেড যে আমরা এই সংস্কার কমিশনগুলো আমরা আমাদের অবদান রাখার চেষ্টা করছি রাজনৈতিক দল হিসেবে, এবং যতটা সম্ভব আমরা কাজ করছি। বাংলাদেশের মানুষ সংগ্রাম, লড়াই, এটাতে মজ্জাগত। যে কোনো বিপদে, যে কোনো দুঃসময়ে সবাই এক হয়ে লড়াই করতে জানে, তার প্রমাণ জুলাই দিয়েছে। প্রথমবারের মতো একটি ব্যতিক্রমী উদ্যোগে একটি সরকারি সফরে দেশের রাজনৈতিক স্টেক হোল্ডার যারা আছেন তাদের প্রতিনিধিত্বকে নিয়ে একটা নোটিশ দেওয়া। আমাদের দেশে আনফর্চুনেট অনেক বড় সমস্যা হচ্ছে, বড় ধরনের করাপশন। এই সমস্ত বিষয়গুলিকে যদি আমরা অ্যাড্রেস করতে পারি, তাহলে বাংলাদেশ বিশ্ব একটি টাইগার হিসাবে অল্প সময়ে আবির্ভূত হতে পারবে। আমরা প্রবাসী একটা লাউঞ্জ করলাম বিমানবন্দরে, তারপরে আমরা আরেকটা লাউঞ্জ করেছি হচ্ছে যারা আপনার রাতে যারা এসে মানে দূরের থেকে আসেন, রাত কাটাতে পারেন, এরকম একটা লাউঞ্জ করেছি। আমাদের মধ্যপ্রাচ্যগামী যারা শ্রমিক আছেন ওরা বসতেই ইজি ফিল করছেন না, তো সেটা বিদেশিদের তাড়ানোর জন্য এবং আমাদের প্রবাসী ভাই বোনদের ওখানে ঢোকানোর জন্য অনেকগুলো মেকানিজম করা হয়েছে। জলবায়ু দুর্যোগে ক্ষতিগ্রস্তদের টেকসই ও সাশ্রয়ী আবাসনের জন্য বাংলাদেশের সহায়তা বাড়াতে ইউএন হ্যাবিটেটকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের সাইডলাইনে আন্ডার সেক্রেটারি জেনারেল এবং ইউএন হ্যাবিটেটের নির্বাহী পরিচালক আনা ক্লাউডিয়া রস-পাচের সাথে এক বৈঠকে অধ্যাপক ইউনূস এ আহ্বান জানান। এ সময় সুন্দর নগরায়নের জন্য সাশ্রয়ী মূল্যের আবাসন, বর্জ্য ব্যবস্থাপনা, ক্ষুদ্র ঋণ ভিত্তিক আবাসন ব্যবস্থা, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। আলোচনায় উঠে আসে বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গাদের আবাসনের বিষয়টিও। নিউ ইয়র্ক রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলনে অংশগ্রহণের জন্য ইউএন হ্যাবিটেটকে আমন্ত্রণ জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। সুষ্ঠুভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সুষ্ঠু সুন্দর ভোট করতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন।
সকালের নির্বাচন ভবন বিশিষ্ট নাগরিকদের সাথে কমিশনের ধারাবাহিক সংলাপের উদ্বোধনীতে তিনি এসব জানান। সিইসি বলেন, ভোটের সময় প্রবাসে থাকা বাংলাদেশি ও ভোটের সাথে সম্পৃক্তদের জন্য ডিজিটাল পোস্টাল ব্যালটের ব্যবস্থা হচ্ছে। দিনব্যাপী সংলাপে দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভিসি, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান সহ অন্তত অর্ধশত বিশিষ্ট ব্যক্তির মতামত নিচ্ছে কমিশন। এতে প্রধান নির্বাচন কমিশনের সভাপতিত্বে অন্যান্য কমিশনার সহ ইসি সচিবালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত রয়েছেন। পর্যায়ক্রমে নারী প্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও নিবন্ধিত রাজনৈতিক দল সহ অংশীজনদের সাথে সংলাপ করবে ইসি। আমরা যারা বন্দী অবস্থায় আছে, হাজতবাসী আছে, তারা ভোট দেওয়ার সুযোগ পায় না, তাদেরকে আমরা ইনক্লুড করব। অনেক সরকারি কর্মচারী আছেন, দেশের বিভিন্ন জায়গায় পোস্টেড থাকেন, ডিউটিতে থাকেন, ওনারা যাতে ভোট দিতে পারেন সেই উদ্যোগটাও আমরা এবার নিয়েছি। বলতে পারবেন যে এটা মাইলফলক ইনোভেশন হবে, যে এটা আমরা যদি করতে পারি, ইনশাল্লাহ করবো। ইনশাল্লাহ আমরা যে একটা সুষ্ঠু, সুন্দর, বিশ্বাসযোগ্য নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ। একটি ভালো নির্বাচনের জন্যই বিএনপি সরকার টিকিয়ে রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান তুতু। আর পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণ ভোটের অধিকার হারাবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী লেখক ফোরাম আয়োজিত সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করার প্রতিবাদ শীর্ষক কবিতা পাঠ ও সমাবেশে এসব মন্তব্য করেন তারা। আমরা সরকারকে সমর্থন দিয়েছি গণতন্ত্রের প্রশ্নে, আমরা সরকারকে সমর্থন দিয়েছি, টিকিয়ে রেখেছি একটি ভালো নির্বাচনের জন্য। আমরা সরকারের কাছে প্রত্যাশা করি ভালো নির্বাচনের জন্য স্বল্প সময়ের মধ্যে যা যা করার সেগুলো উদ্যোগী হয়ে আপনি সিদ্ধান্ত নেবেন, সেটার প্রতি আমাদের সমর্থন থাকবে। এই পিআর সিস্টেম হলে কি হবে? জনগণ ভোটের অধিকার হারাবে, জনগণ তার প্রতিনিধি নির্বাচন করতে পারবে না, আবার ফ্যাসিবাদের জন্ম হবে। তার এলাকায় এমপি কে নির্বাচিত হবে, জনগণ জানবে না। জনগণ কোনো নালিশ নিয়ে, কোনো সুপারিশ নিয়ে পার্লামেন্ট মেম্বারের কাছে যেতে পারবে না। ডাকসু নির্বাচনের জন্য নীলক্ষেত থেকে ব্যালট ছাপানোর বিষয়ে প্রশাসনকে জানানো হয়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। সকালে ডাকসু ও হল সংসদ নির্বাচন পরবর্তী বিভিন্ন ইস্যু নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। উপাচার্য বলেন, কাস্ট ভোট এবং স্বাক্ষর করা ভোটের সংখ্যায় কোনো হেরফের হয়নি। ভোট কাস্ট হয়েছে 29,821টি। তিনি আরও বলেন, 5 ধাপের সুরক্ষা স্তর পেরিয়ে প্রস্তুত করা হয়েছে ব্যালট পেপার। তাই যেখানেই ছাপানো হোক না কেন ব্যালট পেপার বেহাত হওয়ার কোনো সুযোগ নেই। উপাচার্য অভিযোগ করেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে একটি গোষ্ঠী অপচেষ্টা চালাচ্ছে। তবে ওএমআর মেশিনে স্ক্যানিং ছাড়া নীলক্ষেতের কোনো প্রেসে ব্যালট পেপার চূড়ান্তভাবে প্রস্তুত করা সম্ভব নয় বলেও জানান তিনি। ব্যালট ছাপানো তার স্থান যেখানেই হোক এবং কাটিং, এটি হচ্ছে ব্যালট প্রক্রিয়ার প্রাথমিক কিছু পদক্ষেপ। সুরক্ষা পর্ব কমপক্ষে 5 স্তর, কোনো কোনো ক্ষেত্রে 6 স্তর বিশিষ্ট। এরপর কেন্দ্র প্রধান, একজন রিটার্নিং অফিসার কেন্দ্রের দায়িত্বে থাকেন, তিনি সিগনেচার করে বুঝে নেওয়ার পরে ওই 5 বা 6 স্টেপ কমপ্লিট হলেই তখনই শুধুমাত্র এটি ব্যবহারযোগ্য হবে। অতএব এখানে কেউ পকেটে নিয়ে কেন্দ্রে যাওয়া বা এটি ব্যবহার করার কোনো সুযোগই নেই। অপেক্ষার অবসান ঘটিয়ে মর্তে এসেছেন দেবী দুর্গা। তাই সকাল জুড়েই ছিল তাকে আহ্বান জানানোর নানা আনুষ্ঠানিকতা। পঞ্চমীর সন্ধ্যাতেই দেবী দুর্গার বোধন হওয়ায় ষষ্ঠীর সকালে আনুষ্ঠানিকতা থাকে বিহিত পূজা। রাজধানী ঢাকেশ্বরী মন্দিরের বোলতলায় সকাল 9টায় শুরু হয় বিহিত পূজা। পূজার প্রস্তুতি চলতে চলতেই ভিড় জমায় ভক্তরা। আবাহন, আসন, পদ্ম, অর্ঘ্য, স্নান এবং অভিষেক, ধূপ, দীপ, নৈবেদ্য, মন্ত্রপাঠ এবং পুষ্পাঞ্জলি অর্পণের মতো বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয় এই পূজার। এবছর গজে চড়ে শ্বশুরবাড়ি থেকে কৈলাস থেকে কন্যারূপে মর্তলোকে বাবার বাড়ি বেড়াতে আসছেন দেবী দুর্গা। ফিরবেন দোলায় চড়ে। এবার সারা দেশে 33,355টি মণ্ডপ ও মন্দিরে শারদীয় দুর্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে এবং রাজধানীতে হচ্ছে 259টি পূজা।
এদিকে ঢাকার বাইরেও সকাল থেকেই মন্ত্রপাঠ, ঢাকের বাজনা আর উলুধ্বনিতে মুখর হয়ে উঠেছে প্রতিটি মন্দির আর মণ্ডপ। নানান থিম, রং আর রূপে সাজানো হয়েছে চট্টগ্রামের পূজা মণ্ডপগুলো। মহাষষ্ঠীতে মন্ত্রপাঠ, ঢাকের বাজনা আর উলুধ্বনিতে মুখর হয়ে উঠেছে প্রতিটি মন্দির। ময়মনসিংহে প্রতিমা সাজানো, আলোকসজ্জা, ধূপ ধুনো ও ঢাক ঢোল সব মিলিয়ে তৈরি হয়েছে ধর্মীয় ও সাংস্কৃতিক মিলনমেলা। মন্দিরগুলোতে চলছে কলারম্ভ ও পিতৃ পূজা। দেবী দুর্গার আগমনে রাজশাহী জুড়ে মণ্ডপে মন্দিরে উচ্ছ্বাসিত ভক্তরা। মহানগর ও জেলা জুড়ে 462টি মণ্ডপে প্রাণ ভরে প্রার্থনা করছে ভক্ত ও অনুরাগীরা। এছাড়া বগুড়ার মণ্ডপগুলোতেও সেজে উঠেছে বাহারি আলোকসজ্জায়। এছাড়া চুয়াডাঙ্গার 113টি স্থায়ী ও অস্থায়ী মণ্ডপে শুরু হয়েছে দুর্গাপূজা। এবারে দেবী দুর্গা এসেছেন গজে চড়ে, আর দশমীতে মর্তলোক ছাড়বেন দোলা বা পালকিতে চড়ে। সারা দেশে পূজার নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনীর 1 লাখ সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক সভা শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। খাগড়াছড়িতে সব পক্ষকে সাথে নিয়ে সংকট নিরসনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা কাজ করছেন বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গতবারের ন্যায় দায়িত্ব পালন করে যাচ্ছে এবং নিয়মিত টহল পরিচালনা করে। তাদের সংখ্যা প্রায় 70,000-এর মতো। সামাজিক যোগাযোগ মাধ্যমে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে দুষ্কৃতিকারী ও গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা সবসময় সঠিক সংবাদ পরিবেশন করায় কিন্তু দেশবাসীরা উপকৃত হচ্ছে। তা না হলে পার্শ্ববর্তী দেশ এবং ফ্যাসিস্টের কিছু দোসর সবসময় একটা মিথ্যা সংবাদ স্পেশালি ইউটিউব, ফেসবুক এগুলিতে দিয়ে দেয়। এগুলি আপনারা প্রতিবাদ করবেন এবং প্রকৃত যে তথ্য ওটা আপনারা সবার সামনে উঠে ধরবেন। জুলাইয়ে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। তিনি এই মামলার রাষ্ট্রপক্ষের সবশেষ সাক্ষী। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদার নেতৃত্বাধীন প্যানেলের সাক্ষ্য গ্রহণ চলছে। এর আগে 24 সেপ্টেম্বর এই মামলার 22তম দিনের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়। ওই দিন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহা। পরে তাকে জেরা করেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। দুর্গাপূজার জন্য খাগড়াছড়িতে স্থগিতের কয়েক ঘন্টা পর আবারও লাগাতার অবরোধের ডাক দিয়েছে যুগ্ম ছাত্র জনতা। শনিবার সকালে 12টার দিকে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার জন্য শনিবার ধর্ম ও বিবেচনায় 3 অক্টোবর পর্যন্ত অবরোধের স্থগিত দিয়েছিলেন পাহাড়ি এই সংগঠনগুলো। কিন্তু এর পরপরই পাহাড়িদের মাঝে তৈরি হয় অসন্তোষ। টানা কর্মসূচি পালনের আহ্বান জানায় বিভিন্ন দল, মত ও পাহাড়ি সংগঠনের নেতারা। তারই প্রেক্ষিতে গেল রাত 3টার দিকে সিদ্ধান্ত পরিবর্তন করে আবারও লাগাতার কর্মসূচি অবরোধের ডাক দেন তারা। এদিকে গতকাল পাহাড়ি বাঙালি সংঘর্ষের পর খাগড়াছড়ি পৌরসভা সদর এলাকায় 144 ধারা জারি করা হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে বিজিবি ও সেনাবাহিনী। অবরোধের কারণে বন্ধ আছে দোকানপাট, স্কুল, কলেজ ও ব্যবসা প্রতিষ্ঠান। দূরপাল্লা ও অভ্যন্তরীণ যানবাহন চলাচলও বন্ধ রয়েছে। নানা কর্মসূচির মধ্য দিয়ে শনিবার বিশ্ব ফুসফুস দিবস পালন করেছে বাংলাদেশ লাং ফাউন্ডেশন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল আয়োজনে অংশ নেন দেশের শীর্ষ ফুসফুস বিশেষজ্ঞ, থোরাসিক সার্জন, অনকোলজিস্ট, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক ও নীতি নির্ধারকরা। উদ্বোধনী বক্তব্যে দেন দিবসটির উদযাপন কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আব্দুস শাকুর খান। সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন মহাসচিব ডক্টর আসিফ মুস্তফা মাহমুদ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লাং ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলী হোসেন। সমন্বিত উদ্যোগ ও জনসচেতনতার মাধ্যমে স্বাস্থ্যকর ফুসফুস ও স্বাস্থ্যকর জীবন নিশ্চিত করা সম্ভব বলে জানান বক্তারা। ভারতের তামিলনাড়ুতে জনপ্রিয় ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের প্রচার সমাবেশে পদদলিত হয়ে মৃত্যু হয়েছে শিশুসহ অন্তত 39 জনের। আহত হয়েছেন প্রায় 100 সমর্থক। এর জন্য থালাপতির দল আইন শৃঙ্খলা বাহিনীর গাফলতির
অভিযোগ তুলে ধরেছে। তবে পুলিশ জানিয়েছে থালাপতি 7 ঘন্টা পরে সমাবেশে যোগ দেওয়ার পর সমর্থকরা গরমের মধ্যে হুড়োহুড়ি করায় এই দুর্ঘটনা ঘটে। এত মানুষ হতাহতের ঘটনায় হৃদয় চূর্ণ বিচূর্ণ বলে শোক ও সমবেদনা জানিয়েছেন থালাপতি বিজয়। শোক জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী M.K. স্টালিন সহ অন্যান্য রাজনৈতিক নেতারা। মারা যাওয়া প্রত্যেকের পরিবারের জন্য 10 লাখ রুপি এবং হাসপাতালে চিকিৎসাধীন যারা আছেন তাদের জন্য 1 লাখ রুপি অনুমোদন দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী A.K.M. স্টালিন। আর নিহত প্রত্যেকের পরিবারকে 20 লাখ রুপি এবং আহতদের 2 লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন থালাপতি। হংকংয়ের বিপক্ষে এশিয়া কাপ বাছাইয়ের ম্যাচের জন্য 28 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে। দলে ফিরেছেন হামজা চৌধুরী ও শামিত সোম। দলে ফিরেছেন শেখ মুরসালিন, ফাহমিদুল ইসলাম রাও। চলতি মাসের শুরুতে নেপালের বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের দলে ছিলেন না তারা। হংকংয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে আবারও দলে ফেরানো হয়েছে তাদেরকে। এছাড়াও দলে আছেন জামাল ভুঁইয়া, তারিক কাজী, শাহ কাজেম কিরমানিরাও, আছেন তপু বর্মন, সোহেল রানা, সাদউদ্দিন, ফাহিম হৃদয়রাও। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে 9 অক্টোবর জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের আতিথ্য দেবে বাংলাদেশ। 14 অক্টোবর অ্যাওয়ে ম্যাচে আবারও দলটির মুখোমুখি হবে হ্যাভিয়ার ক্যাবেরের শিষ্যরা। ম্যাচে দুটিকে সামনে রেখে আগামীকাল থেকে প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ দল। সেখান থেকে 23 সদস্যের চূড়ান্ত দল বাছাই করা হবে। এশিয়া কাপের ইতিহাসে 41 বছরের ইতিহাসে 17তম আসরে প্রথমবারের ফাইনালে লড়বে চিরবৈরী প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তান। এবারের ফাইনাল ঘিরে উত্তেজনা উন্মোদনাও তাই আকাশ ছোঁয়া। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রোববার রাত 8:30টায়। পাকিস্তানের লক্ষ্য 13 বছর পর এশিয়া কাপের শিরোপার স্বাদ নেয়ার। অন্যদিকে রেকর্ড নবমবারের মতো এশিয়া শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়তে মুখিয়ে ভারত। গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে 7 উইকেটে হারায় ভারত। সুপার 4-এও দেখতে জয়ের স্বাদ পায় তারা। সবশেষ 2022 সালে ফাইনালে উঠেছিল পাকিস্তান। ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে 23 রানে হেরেছিল তারা। 2000 ও 2012 সালে এশিয়া কাপের শিরোপা জেতে পাকিস্তান। অন্যদিকে এশিয়া কাপের সবচেয়ে বেশি 8 বার শিরোপা জয়ের রেকর্ড ভারতের দখলে। মোট 11 বার ফাইনাল খেলেছে তারা। চলতি এশিয়া কাপে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল ভারত। গ্রুপ পর্বে ও সুপার 4-এ সমান 3টি করে ম্যাচ জিতেছে তারা। T20 ফরম্যাটে সব মিলিয়ে 15 বার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। এর মধ্যে ভারত 11 বার ও পাকিস্তান 3 বার জিতেছে। একমাত্র টাই হওয়া ম্যাচে বোল আউটে জয় পায় ভারত। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।